আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুঃখ প্রকাশ করছি একটু লেট হওয়ার কারণে। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান প্লিজ। একটু আমাকে জানান আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ক্লাসে জয়েন করেছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে কিনা প্লিজ। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে আপনারা একটু কি আমাকে কমেন্ট করতেছেন? আপনি বুঝতে পারছেন আপনারা কমেন্ট করছেন কিনা? আমি তো বুঝতে পারতেছি না আপনারা কমেন্ট করছেন কিনা, একটু আমাকে জানান প্লিজ। আমাকে একটু জানান আপনারা আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। একটু দ্রুত বললে আমি ওইভাবে শুরু করতে পারি ক্লাসটা। আপনারা যদি আমাকে একটু জানান যে স্যার আমি আপনাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি, যদি এটা আমাকে বলেন তাহলে আমি শুরু করতে পারি ক্লাসটা। হুম। আমি বুঝতেছি না। ও হ্যাঁ, আপনারা অনেকে জয়েন করতেছেন। আমি কিছুক্ষণের মধ্যে লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে লিঙ্কটা গ্রুপে আমি দিয়ে দিব। আমি এখনই গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু ক্লাসে জয়েন করেন। আপনারা ক্লাসে জয়েন করেন। ওহ, আমার ফোনটা আবার হয়ে গেল। আমি আসলে হ্যাঁ, অনেকে জয়েন করছেন ক্লাসে, তার মানে আমি মোটামুটি বুঝতে পারতেছি যে আপনারা মোটামুটি ক্লাসে জয়েন করছেন। বিষয়টা হচ্ছে যে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। অসুস্থ বলতে আসলে মানে ওই পর্যায়ে অসুস্থ যে পর্যায়ে অসুস্থ হলে আসলে ক্লাসের মতো ফিজিক্যাল কন্ডিশন আমার থাকার কথা না, আমি সেই পর্যায়ে অসুস্থ। আসলে গতদিন আপনাদের ক্লাস নেওয়ার কথা থাকলেও আমি ডক্টর দেখাতে যাব বলে ক্লাসটা নেইনি। বিবেকের তাড়নায় বলতে পারেন, বা আসলে বারবার একই এক্সকিউজ দেওয়াটাও আসলে এক্সকিউজের ইয়াটা কমে আসে, গুরুত্বটা কমে আসে। আসলে সেই জন্যই মূলত মানে অগত্যা, হ্যাঁ, না চাইলেও আমি ক্লাসে আসতে বাধ্য হয়েছি। আপনারা অনেকে অবগত আছেন যে আমি আসলে খুব একটা সুস্থ না। সমস্যা হচ্ছে অসুস্থ হলেও সমস্যা ছিল না, ক্লাসে আসতে আমার লেট হতো না।
মূলত লেট হয়েছে আমার হলো আপনার এই যে বোর্ডটা, আমি বোর্ডের সেট আপটা করে ফেলছি আমার বাসাতে। যে রুমে সেট আপ করছি ওই রুমে কখনো আমরা লাইট দিতাম না। আজকে লাইট লাগায় লাইট দিতে গেছে দেখে সুইচ নষ্ট, ওখানে আলো হচ্ছে না। পরে আবার এই রুমে এসে নতুন করে আবার যেগুলা পেরেক টেরেক গেড়ে এগুলা সেট আপ করতে একটু সময় লেগে গেল, বুঝছেন। তো আমি আসলে গ্রুপের মেসেজ, লাস্ট মেসেজ দেখলাম যে অনেকে মনে হয় রাগ করতেছিলেন। আমি জানি না আপনাদের কত মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলছি, সেজন্য না হয় আপনাদের কাছে না ক্ষমাই চাচ্ছি। যদি এর থেকেও মানে অন্যভাবে ক্ষমা চাইতে হয় বলে দিয়েন। আর যদি মনে হয় যে না এতে হবে না, আমাদের আপনাদের পা ধরে ক্ষমা চাইতে হবে, তো আপনাদের পা গুলা নিয়ে আসেন, আমি না হয় আপনাদের পা ধরে ক্ষমা চাইবো, ঠিক আছে। আমি যেহেতু বলছি 9:10 ক্লাসে আসবো, তার মানে আমি অবশ্যই ক্লাসে আসবো। আমি যদি ক্লাসে না আসতাম তাহলে এত ইমিডিয়েট আমি আপনাদেরকে মেসেজ করতাম না যে আমি ক্লাসে আসবো, এটা বলতাম। আমি ক্লাস আসবো না এটা বলতাম। 9:10 বলছি মানে কি 9টায় আমি আসতে পারতেছি না কোন একটা প্রয়োজনে, 9:10 বলছি মানে কি এই 10-এর মধ্যে আমি ম্যানেজ করে নিয়ে আমি ক্লাসে জয়েন করব। এখন আমি ওটাতে করতে গিয়ে দেখি এই প্রবলেম, আমার লাইট একটা আলো হচ্ছে না। পরবর্তী যে রুমে আলো আছে ওই রুমে এসে যেসব পেরেক্টরে গেড়ে আপনার আমাকে নতুন করে সেট আপ করতে হলো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের কত মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলছি। গ্রুপে খুব অধৈর্য কি কি যেন সব লিখছেন আপনারা, আমি জানি না। হ্যাঁ, যাই হোক, সেটা অ্যানাদার ইস্যু। আবার ফোন, আরে বুঝলাম না ফোনটা কেন দিতে হবে বারবার, বুঝতেছি না। ফোন তো দরকার নাই, আর এখন তো ক্লাসে থাকি, এই সময় তো ফোন কোনোভাবে দরকার নেই। আমি ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে। যারা আছেন তারা ক্লাস দেখেন, আমাকে শুনতে পাচ্ছেন আমি এটা বিশ্বাস করি। আপনারা ক্লাস 6 এর বইটা বের করেন। ক্লাস 6 এর যে বইটা সেটা আমি একবার ভাবছিলাম যে আজকে বোর্ড না রেখে শুধু লাইভে কথা বলে ক্লাস, এটাও চাইছিলাম একবার। এটা করলে তবে একদম জাস্ট আমি আসতে পারতাম ক্লাসে, বাট আমার মনে হলো অনেক কিছু লেখার আছে, এগুলো লিখে দিলে আপনাদের জন্য আরো উপকার হবে। খাতা কলম, খাতা কলম আর 6 এর বই, এই দুইটা নিয়ে আপনারা বসেন। খাতা কলম এবং 6 এর বই, খাতা কলম এবং 6 এর বই। আমরা 6 এর বই বের করেন আপনারা হলো একদম 2 নম্বর পৃষ্ঠা, প্রথম যে অধ্যায় চারু ও কারুকলার পরিচয়, আমরা প্রথম অধ্যায় করে শেষ করব, ঠিক আছে। এখানে ষষ্ঠ শ্রেণীর বোধ বই আমরা লিখবো হলো প্রথম অধ্যায়। আচ্ছা, প্রথম অধ্যায়টা শেষ করার পরে আমরা দ্বিতীয় অধ্যায় এরকম ভাবে আমরা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, প্রথম অধ্যায় হচ্ছে চারু ও কারুকলার পরিচয়, এটা বলছে। হ্যাঁ, দেখেন একটা কথা বলি, আপনারা কিভাবে বোর্ড বই পড়ছেন সেটা আমি জানি না, বাট আমি আপনাদের যেভাবে পড়াচ্ছি আপনারা সেভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে এই বোর্ড বই থেকে, আমি আবারও বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, এই বোর্ড বই থেকে যদি 140টা কোশ্চেন হয়, মোটামুটি আপনি 70+ কোশ্চেন কমন পাবেন শুধু এই বোর্ড বই থেকেই। যদি আমি যেভাবে পড়াচ্ছি আপনারা ঠিক সেভাবে যদি পড়েন। আসলে কি জানেন, তাড়াহুড়া করতে গিয়ে আমি বোর্ডটা এত উপরে দিয়েছি যে এখন অনেক উঁচুতে গিয়ে আপনাদের সাথে মানে কন্ট্যাক্ট করতে হচ্ছে। বুঝতে পারিনি, খুব তাড়াহুড়া করে এটা লাগাইছি, তো এটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, তো এটা একটু মাথায় রাখবেন প্লিজ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে আপনার ভালোভাবে পড়লে এখানে কমন পাবেন এতগুলো প্রশ্ন। ওকে, আমি এটা মুছে দিয়ে আমরা একটা একটা করে টপিকে ঢুকবো আর ওইভাবে আমরা শেষ করবো। দেখেন, আমি পড়বো, আপনারাও পড়বেন। কোথায় কিভাবে দাগাতে হবে, কোথায় কি ইনফরমেশন যোগ করতে হবে, এগুলো আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। ওকে, এটা ভালো হতো যদি সরাসরি ক্লাস হতো, সবচেয়ে ভালো হতো, তাই আপনাদেরকে দিয়ে পড়াতাম, আর কোথায় কোথায় থামতে হবে, কোথায় কোথায় কি যোগ করতে হবে এগুলো আমি বলে দিতাম, ঠিক আছে। দেখুন, এখানে প্রথম পেজে চারুকলার পরিচয়ের কথা বলতেছে। চারুকলার পরিচয়ের কথা বলতে গিয়ে ওখানে বলতেছে যে শিশুরা ছবি আঁকে, বড়রা ছবি আঁকে, এই ছবি আঁকাই হলো চারুকলার প্রধান বিষয় এবং পরিচয়। তাহলে চারুকলার প্রধান এবং পরিচয় কিসের উপর ডিপেন্ড করে? ছবি আঁকার উপরে। তাহলে চারুকলার পরিচয় নির্ভর করে, বা চারুকলার পরিচয়ের প্রধান বিষয়টা কি, প্রধান পরিচয় মানে প্রধান বিষয়টাকে চারুকলার প্রধান বিষয়টা হচ্ছে ছবি আঁকা। কথাটা মনে রাখেন, চারুকলার প্রধান বিষয় কি?
চারুকলার প্রধান বিষয় কি? ছবি আঁকা। ছবি আঁকাই চারুকলা। আচ্ছা, এছাড়াও উপরে শ্রেণীতে তোমরা চারুকলার পরিচয় সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। ছবি আঁকা হয় কাপড়ে, কাগজে, ক্যানভাসে, মাটির ফলকে, সিমেন্টের ফলকে, দেয়ালে, কাঠের পাটাতনে। কোথায় কোথায় ছবি আঁকা হচ্ছে, মানে আমরা কোন কোন জায়গাতে ছবি আঁকতেছি, জিনিসটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে। যদিও বা এগুলা বারবার রিপিট হবে, যার কারণে এখানে আমি ফোকাস করছি না, আসলে এখানে ফোকাস করতাম আমি। আচ্ছা, এমনই বিভিন্ন বস্তুর উপরে এক সময় তাল পাতায় বা গাছের বড় পাতায় লেখা হতো এবং সেই সঙ্গে ছবি আঁকা হতো। যদি কখনো কোশ্চেন করা হতো যে প্রাচীনকালে বা মানে একটা সময় গিয়ে মানে ছবি এবং লেখা একসাথে, ছবি এবং লেখা হতো কোথায় একসাথে, দেখেন আমি যদি আপনাদেরকে বলি যে প্রাচীনকালে একসাথে লেখা এবং ছবি আঁকা হতো কোথায়? এই যে কোশ্চেনটা দিলাম আপনাদেরকে আমি, যে প্রাচীনকালে একসাথে লেখা এবং ছবি আঁকা হতো কোথায়। এখন অপশনগুলো আপনি চিন্তা করেন। অপশনগুলো দিলাম আপনি গুহার দেয়ালে, ঠিক আছে, 2 নম্বর অপশন দিলাম। এখন আপনাদের সহজ মনে হবে এটা, এটা তো পারি, এটা বইতে লেখা আছে, কিন্তু যখন আপনি যখন আপনি ওভারঅল বইয়ের উপরে পরীক্ষা দিচ্ছেন, মানে ওভারঅল চারুকলার টপিকের উপর পরীক্ষা দিচ্ছেন, তখন এগুলো আপনি কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে বললাম গুহার দেয়ালে বললাম, তারপরে আমি লিখলাম হলো প্যাপিরাসে। আচ্ছা, 3 নম্বরে লিখলাম হলো আপনার তাল পাতায়। আচ্ছা, 4 নম্বরে লিখলাম হলো আপনার হলো পশুর আহারে। এই যে অপশন দিলাম। এখন এটা কোনটা হবে আপনারা এখন ফিক্সড করেন, কোনটা হবে এটা। এখন আপনারা যদি পড়তে যান, পড়তে গিয়ে এই বিষয়গুলো কতটুকু আপনারা গুরুত্ব দেন, কতটুকু গুরুত্ব দিয়ে আপনারা বিষয়গুলোকে অবজার্ভ করেন আমি জানি না, তবে এভাবে করা উচিত। আপনারা পড়তে গেলে আপনাদের অবশ্যই এই জিনিসগুলোকে। আসসালামু আলাইকুম, হ্যালো, কে ক্লাস আছে, এটা পরে কথা বলবো, হ্যাঁ ক্লাস আছে, হ্যাঁ। তো দেখেন, তো এইভাবে মনে করেন যে আপনার জিনিসগুলো এইভাবে কিন্তু তৈরি হবে, এইভাবে কিন্তু আসবে, হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন আপনি। আচ্ছা, আমি এটা দেখা দিলাম প্রথমে, এরপরে তো আর এভাবে দেখাবো না, হ্যাঁ, আমরা একদম সরাসরি অন্যদিকে যাব, অন্যভাবে চিন্তা ভাবনা করবো। সবসময় তো সবগুলো এভাবে লিখে দেখানো হবে না, তবে আমি বলে দিচ্ছি কোনটা প্রশ্নগুলো লিখে দেবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, জাদুঘরে গেলে তোমরা পুরোনো দিনে যত রকম বস্তু বা সামগ্রীর উপর ছবি আঁকা হতো তা দেখতে পারবে। এটা গুরুত্বপূর্ণ। জাদুঘরে, এটা একটু দাগ দিয়ে নেন। আমরা কোথায় গেলে পুরোনো দিনের ছবিগুলো দেখতে পারি? এটা জাদুঘর। জাদুঘরের কাছে আপনাকে কিছু অপশন দেওয়া, আপনি কিন্তু মানে দেখেন স্বাভাবিকভাবে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু যখন অপশন দিবে তখন আপনি অটোমেটিক্যালি আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে, অটোমেটিক্যালি কনফিউজড হয়ে যাবেন কিন্তু আপনি, কথা বুঝতে পারছেন। আচ্ছা, আমি যদি এখানে বলি যে কোথায় গেলে পুরোনো দিনের ছবি দেখতে পাওয়া যায়, আমি বললাম যে জাদুঘরে, জয়নুল সংগ্রহশালায়, শিশু স্বর্গে। এই যে অপশনগুলো যখন দিচ্ছি আপনাকে আমি, তখন কিন্তু আপনি অটোমেটিক, আমি যদি বলি জয়নুল সংগ্রহশালা, শিশু স্বর্গে, তারপর আপনার হলো বরেন্দ্র কি বলে এটারে, বরেন্দ্র জাদুঘরে, নাকি শুধু জাদুঘরের কথা বললাম? জাদুঘরে, বরেন্দ্র জাদুঘর বললে অবশ্যই জাদুঘরই বোঝায়, তাহলে অন্য কোন একটা অপশন দেওয়া হলো আপনাকে, সাথে সাথে ওগুলো দেওয়া হবে, তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। এই জন্য এই জিনিসটাকে আপনি মাথায় রাখতে হবে কিন্তু, ওকে। আচ্ছা, পরের প্যারাতে আসি। এখন ছবি আঁকার জন্য নানা ধরনের কাগজ তৈরি হচ্ছে, ক্যানভাস তৈরি হচ্ছে, ধাতব প্লেট বা জমিন তৈরি করা হচ্ছে। আচ্ছা, মাটির ফলক এখন আরো অনেক উন্নত হয়েছে। মাটির ফলকে যেখানে আমরা ছবি আঁকার কথা বলা হচ্ছে, অনেকদিন থেকে কাচের উপর রং দিয়ে যেমন আঁকা হচ্ছে। আচ্ছা, অন্যদিকে ধারালো ছুরি বা ছোচালো পাথর দিয়ে আঁচড় কেটে ছবি ফুটে তোলা হচ্ছে। আচ্ছা, হোক, কাগজে, ক্যানভাসে, মাটিতে, পাথরে, ধাতুর পাতে ও কাচের উপর ছবি ফুটে তোলার জন্য রয়েছে নানান রকম উপায়, পদ্ধতি, ওকে।
রঙের কথা তোমরা জানো, ছবি আঁকার জন্য অনেক রকমের রং ব্যবহার করা হয়। হোক পানিতে মিশিয়ে যে রং তৈরি করা হয় তার নাম কি? এই তো একটা প্রশ্ন, একটু মার্ক করেন, এটা একটু মার্ক করেন। তাহলে পানিতে মিশিয়ে যে রং তৈরি করা হয় সেটা কি? জল রং, তাই তো? আপনারা মনে হতে পারে এখন যে এটা তো সহজ কথা, সারা বার এটা কেন বলতেছে? আসতেছি আসতেছি, হ্যাঁ। এই যে জিনিসটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে পানিতে মিশিয়ে যে রং ব্যবহার করা হয় সেটা কি? জল রং। আচ্ছা, মোম মেশানো এক রকমের রঙের কাঠি তৈরি হয়েছে, তার নাম প্যাস্টেল রং। তাহলে প্যাস্টেল কিতে তৈরি হয়? মোম দিয়ে। এটা মার্ক করে নেন। প্যাস্টেল রং তৈরি হয় কি দিয়ে? মোম দিয়ে। মার্ক করছেন এটা? ওকে। রঙের সাথে তেল ও তারপেন মিশিয়ে বড় বড় শিল্পীরা ক্যানভাসে বা কাঠের পাতাতে যে ছবি আঁকেন তার নাম তৈল রং বা তেল রং। তাহলে তেল রঙের সাথে কি কি মিশানো হয়? তেল রঙের সাথে মিশানো হয় তেল এবং তারপেন। আপনাকে দেবে তেল এবং পানি, তেল এবং মম, তেল এবং আপনার হলো কি বলে, তেল এবং তারপেন, তেল এবং কেরোসিন। কথা বুঝতে পারছেন? এগুলো আপনাকে দেবে। আপনি যদি এক্সাক্ট পড়াশোনা করে আপনার মনে থাকবে, তাহলে আপনি ভুলে যাবেন। ঠিক আছে, এটা মার্ক করছেন? এটা মার্ক করছেন তো? এটা মার্ক করে ফেলেন। আচ্ছা, তারপরে আছে বর্তমানে ছবি আঁকার জন্য অ্যাক্রেলিক রং নামে এক ধরনের রঙে খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায়। এই রং পানি ও তেল মিশিয়ে দুরকম ভাবেই করা যায়। বাইসের কথা বা এখন ছিল পানি রঙে মিশিয়ে পানি জল রং, তেল রঙে মিশিয়ে তেল রং। এবার পানি আর তেল দুটা মিশিয়ে তৈরি হচ্ছে কি? অ্যাক্রেলিক রং। এই যে দেখেন একটা ভিন্নতা, এই ভিন্নতাটা আপনাকে মানে আলাদা করতে হবে। তাহলে আপনি কি করে লিখবেন? আপনি লিখবেন এইভাবে যে জল রং, জল রং সমান সমান পানি। আচ্ছা, তারপরে প্যাস্টেল, প্যাস্টেল সমান সমান মোম। আচ্ছা, তারপরে তেল রং, তেল রং সমান সমান তেল প্লাস হলো তারপেন, তারপেন আর হলো অ্যাক্রেলিক। আচ্ছা, অ্যাক্রিলিক হলো আপনার অ্যাক্রিলিক সমান সমান পানি প্লাস তেল। বুঝতে পারলেন? এই যে রঙের মিশ্রণের জায়গাটা, এটাও কিন্তু প্রশ্ন আসার মতো একটা জায়গা। এখান থেকে একটা প্রশ্ন আসবে আশা করছি এখান থেকে একটা প্রশ্ন আসবে, আমি আশা করছি। বাকিটা উপরওয়ালা যে প্রশ্ন করবে তার ব্যাপার, বাট আমি আশা করছি এখান থেকে একটা প্রশ্ন আসা উচিত। আচ্ছা, তাহলে দুই রকম ভাবে করা যায় কি? দুই রকম ভাবেই পানি বা তেল মিশিয়ে রং করা যায়। কোনটা? অ্যাক্রিলিক কালার। ঠিক আছে, তবে যথেষ্ট তাড়াতাড়ি আঁকতে হয় বলে ছোটদের জন্য একটু কঠিন। তাহলে কোন রঙের ছবি যথেষ্ট তাড়াতাড়ি করতে হয়? কোন রং দিয়ে যথেষ্ট তাড়াতাড়ি ছবি আঁকতে হয়? কোন রং দিয়ে যথেষ্ট তাড়াতাড়ি ছবি আঁকতে হয়? এই জন্য কি হয়? এই জন্য হচ্ছে এটা ছোটদের জন্য ভালো না। ছোটদের জন্য ভালো কোনটা? ছোটদের জন্য ভালো হচ্ছে যে জল রং, পোস্টার রং, মোম, মানে জল রং, পোস্টার রং আর মোম প্যাস্টেল, যেটা প্যাস্টেল যেটা কালার সেটা। তাহলে ছোটদের জন্য ভালো কোনটা? জল রং, মোম রং বা প্যাস্টেল রং আর হচ্ছে আপনার পোস্টার কালার। এগুলা ছোটদের জন্য ভালো। তাহলে ছোটদের উপযোগী রং কোনগুলো? যদি প্রশ্ন আসে ছোটদের উপযোগী রং কোনগুলো, আশা করি এখান থেকে আপনারা উত্তর বের করে নেবেন বা আপনারা একটু মার্ক করে নেবেন। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছেন? ওকে, আমি একটু কমেন্ট দেখতে চাই, কারণ আমার ফোনটা তখন হ্যাং করছিল। আশা করি এতক্ষণ হ্যাং সেরে গেছে। আচ্ছা, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আজকে জুমার নামাজ পড়তে গিয়ে আমি আমার ওয়ালেট, আমার এই যে বড় ফোন, যে ফোনে আপনার ভিডিও হচ্ছে এখন, সেই ফোন, এগুলা আমি অজু করে অজুখানার ওখানে রেখে আমি নামাজে চলে গেছি। বুঝছেন? নামাজে চলে গেছি। আমার অনেক পরে গিয়ে মনে হয়েছে যে হায় হায়, আমার তো পার্স নেই কাছে। পরে দৌড় দিয়ে নিচে এসে দেখি যে আমার পার্স আর ওখানে নাই। বুঝছেন? আমার তো মানে সাথে সাথে মনটা খুব খারাপ হয়ে গেল যে এটা পাওয়া সম্ভব না। এই কারণে যে শহরের মসজিদ, তারপরে যেখানে অনেক লোকের আনাগোনা, সব পাবো না আমি।
তারপর আমার সাথে একজন ছিল, তাকে গিয়ে বললাম ইমাম সাহেবকে একটু বলতে যে এখানে পার্স একটা মোবাইল হারাই গেছে, যদি কেউ পায় যাতে করে এটা দেয়। তো যাই হোক, তখন সুন্নত নামাজ চলছিল, যেতে পারিনি আমি। এর মাঝখানে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম, একটু অরিড ছিলাম, কারণ ওখানে টাকা ছিল, কিছু ডকুমেন্ট ছিল, খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল। তো যাই হোক, সবকিছু মিলায় মনে করি শেষ পর্যন্ত দেখি এটা মাইকে ঘোষণা হলো, এবং কিছুক্ষণ পর এক সহৃদয়বান ব্যক্তি দেখে হাতে করে টেনে বেরোয় আসছে। আমাকে কালার জিজ্ঞেস করছে, আমি থতমত খেয়ে কালারটা ভুল বলছি, বুঝছেন। আমি নর্মালি আমার কফি কালারের ওয়ালেট, কিন্তু আমি বলে বলছে মেরুন কালার। হ্যাঁ, উনি একটু মানে হসকে গেছে। তারপর একটা ছেলে দেখা বললাম এই কালার, পরে বলছে ঠিক আছে। তো যাই হোক, আল্লাহকে শুক্রিয়া যে আল্লাহ আজকে এটা আমাকে ব্যাক করার সুযোগ দিয়েছেন, আমি ব্যাক করছি এটা আল্লাহ। যাই হোক, আচ্ছা, আপনারা কি কোনো কমেন্ট করছেন না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে ফোনটা একটু এই সাইডে রাখি, যাতে করে আমি মাঝে মাঝে কমেন্টটা দেখতে পাই আপনাদের। হ্যাঁ, যাতে একটু বুঝতে পারি যে হ্যাঁ আপনারা আছেন বা আপনারা নড়াচড়া করতেছেন। ঠিক আছে, আচ্ছা। আমি তাহলে আমরা আমরা তাহলে পরের ইয়েতে যাই, পরের যে প্যারা পার্ট 2 এ চলে যাই আমরা। পার্ট 2। হ্যাঁ, ছবি আঁকার জন্য ছবি আঁকার জন্য ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানা রকম পেন্সিল, কলম, কালি, ছুরি, কাঁচি, হাতুড়ি, বাটাল ইত্যাদি। বলেন তো, এই যে আমি যেগুলো বললাম এখন, পেন্সিল, কলম, কালি, ছুরি, কাঁচি, হাতুড়ি, বাটাল ইত্যাদি, এগুলো কি? এগুলা কি বলেন তো? আচ্ছা, আরো রয়েছে নানা ধরনের তুলি, চারুকলা চর্চা করতে। মানে এগুলা হচ্ছে কি জানা যাচ্ছে, যে উপাদান, উপকরণ, করণ কৌশল, মাধ্যম, এই চারটার মধ্যে এই জিনিসগুলো কোনটা? আমার কথা বুঝতে পারছেন? আমি যদি বলি যে মাধ্যম, উপাদান, উপকরণ, করণ কৌশল, তাহলে যদি আমি এটা বলি, তাহলে এই যে পেন্সিল, কলম, কালি, ছুরি, কাঁচি, হাতুড়ি, বাটাল ইত্যাদি, এগুলা কি? কোন এই চারটার মধ্যে কোনটাতে পড়ে? আমি প্রশ্ন উত্তর দেন, আমি পরে এটা পড়তে থাকি। আরো রয়েছে নানা ধরনের তুলি, চারুকলা চর্চা করতে করতে বা ছবি আঁকতে আঁকতে এসব বিষয়ের সঙ্গে তোমাদের পরিচয় ঘটবে, এটা বলা আছে বইয়ে। আচ্ছা, আঁকা ছবি কি, কেমন করে হয়, ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো। তোমাদের মতো শিশুরা কিভাবে ছবি আঁকে তার পরিচয় নিজে আঁকতে গেলেই বুঝতে বুঝতে আরো সহজ হবে। ছোটদের ছবি আঁকার এখন অনেক প্রতিযোগিতা হচ্ছে, সেসব ছবির প্রদর্শনীও হচ্ছে। প্রদর্শনী বুঝেন তো? প্রদর্শনী হচ্ছে ছবি যেখানে টাঙিয়ে বিক্রির জন্য টাঙানো হয়, এটা প্রদর্শনী। আর ইংলিশে এটাকে বলা হয় এক্সিবিশন। হ্যাঁ, কখনো পরীক্ষার যদি এক্সিবিশন নাম থাকে প্রদর্শনী পরিবর্তে, আশা করি আপনারা ঘাবড়াবেন না, এক্সিবিশন। আর এক্সিবিশনের বাংলা হচ্ছে প্রদর্শনী। ঠিক আছে, আচ্ছা। বুঝলাম না। হ্যালো, হ্যালো, ক্লাসে আছে, ক্লাস শেষ করে আপনাকে ফোন ব্যাক করবো। ঠিক আছে, আচ্ছা। সবাই লিখতেছেন উপকরণ, 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 উপকরণ লিখতেছেন, উপকরণ। উপকরণ যদি এগুলা হয়, ধরেন এগুলা উপকরণ, তাহলে এই যে খালিতে ঘুরে ফিরে মনে করেন যে আপনাদের এই বিতর্ক তৈরি হয়, এই বিতর্ক নিয়ে আমি কদিন টিকবো বলেন? আমি কয়দিন এই বিতর্ক সমাধান করবো? আচ্ছা দেখেন, আপনারা বলছেন উপকরণ, ওইটা হচ্ছে উপকরণ। তাহলে রং, মাটি, কাঠ, পাথর, হ্যাঁ, তারপরে হলো আপনার তাহলে রং, মাটি, কাঠ, পাথর, তারপরে তারপরে হলো টাইলস, টাইলস, নুড়ি পাথর, নুড়ি পাথর। ঠিক আছে, তাহলে এগুলা কি? এগুলা কি? ওটা যদি উপকরণ হয়, তাহলে এটা কি? না, আমার ফোনের সাউন্ড মাঝে একটু কম হয়, আমিও মাঝে মধ্যে একটু সাউন্ড কমই
হয়ে যায় আমার, বুঝছেন, মানে একই ভোকালে তো কথা বলা যায় না, এই জন্যে। আচ্ছা, আমি একটু যাচ্ছি, পড়াতে যাচ্ছি। দেখেন, পার্ট 2, 3 নাম্বার প্যারা। আমাদের দেশের বড় বড় শিল্পীদের প্রদর্শনী হচ্ছে বিভিন্ন গ্যালারি, শিল্পকলা একাডেমিতে, জাদুঘরে ও বিভিন্ন স্থানে। এই যে বিভিন্ন গ্যালারির কথাটা বললো, এই বিভিন্ন গ্যালারিটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে উপকরণ। হ্যাঁ, এটা হচ্ছে উপকরণ, আর আগেরটা ছিল করণ কৌশলের অন্তর্ভুক্ত বিষয়গুলো। আমি আর ডিটেলসে গেলাম না, এগুলো ডিটেলস আলোচনা হবে, এগুলো ডিটেলস পড়া হবে, সমস্যা নেই। আমি এখন আর ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম বিষয়টা। তাহলে এই যে আপনার কথা বলছে বিভিন্ন গ্যালারি, আপনার জানা আছে বাংলাদেশে কয়টা গ্যালারি আছে, কোন কোন গ্যালারি প্রসিদ্ধ গ্যালারি আছে, এগুলো জানা আছে আপনাদের? আপনাদের জানা নেই। আমি বাংলাদেশের কয়েকটা প্রসিদ্ধ গ্যালারির নাম বলতেছি, আপনারা একটু লিখে নেন, বা আপনার জেনে থাকলে হবে। সেটা হচ্ছে ভূমি গ্যালারি, ভূমি গ্যালারি, ভূমি গ্যালারি। আর একটা আছে হলো আপনার বেঙ্গল গ্যালারি, বেঙ্গল গ্যালারি। আচ্ছা, আর একটা আছে হলো আপনার চিত্র, চিত্র গ্যালারি। আচ্ছা, আর একটা আছে হলো আপনার কি বলে এটারে, আরে শিল্পাচার্য জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন গ্যালারি। বাংলাদেশের প্রসিদ্ধ কয়েকটা গ্যালারি এগুলো, বুঝছেন? ছবি যেখানে এগুলো গ্যালারি ভাড়া নিতে হয়, ভাড়া নিয়ে তারপর ছবি টাঙিয়ে এই ছবি বিক্রি করে গ্যালারির ভাড়া দিতে হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ কয়েকটা গ্যালারি। কেন গ্যালারির নাম লিখলাম? কারণ ওখানে লেখা আছে বিভিন্ন গ্যালারি। তার মধ্যে জয়নুল আবেদিন গ্যালারি, যেটা জয়নুল আবেদিন গ্যালারি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে জয়নুল আবেদিন গ্যালারি। এটা হচ্ছে জয়নুল আবেদিন গ্যালারি, ঢাকা ইউনিভার্সিটিতে। চিত্র গ্যালারি এটা ধানমন্ডিতে, বেঙ্গল গ্যালারি এটাও ধানমন্ডিতে, ভূমি গ্যালারি ঢাকাতে। হ্যাঁ, এই সবগুলো গ্যালারি মোটামুটি ঢাকাতে অবস্থিত, কিন্তু বুঝতে পারছেন? এই সবগুলো গ্যালারি মোটামুটি ঢাকাতে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। আমি একটু মুছে দিই তাহলে। হ্যাঁ, মুছে দিলাম এটা। যদি কখনো আসে জয়নুল আবেদিন গ্যালারি কোথায় অবস্থিত, হ্যাঁ, তাহলে যেন আপনারা কখনো ভুল না করেন, এটা যেন আপনারা পারেন, সেজন্যই মূলত একটু লিখে দাও আপনাদের। ওকে, আচ্ছা, আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে গিয়ে, আচ্ছা, আমরা পরের পেজে গিয়ে কিছু পড়া আছে, আমরা পড়াটাকে একটু স্কিপ করব, করে আমরা প্রয়োজনীয় জায়গাগুলোকে ফোকাস করব, ঠিক আছে? আচ্ছা, পরের পেজে মানে পার্ট 3-এ কারুকলার পরিচয়। এখন চারুকলার পরিচয়, এখন আমরা কারুকলার পরিচয় শুনবো, জানবো আর কি। আচ্ছা, কারুকলার পরিচয় জানার আগে আমরা এখানে একটা জিনিস জানবো, দেখবো, সেটা হচ্ছে যে 2 নাম্বার প্যারা বলছে আমাদের সামাজিক জীবনে ও পারিবারিক জীবনে, জীবনযাপনে ব্যবহৃত বহু বস্তু সামগ্রী রয়েছে যা কারুশিল্প। তার মানে কি, আমাদের জীবনে, মানে কি আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের পারিবারিক জীবনযাপনে বহুল ব্যবহৃত জিনিস আছে যেগুলা কি কারুশিল্প। গ্রামীণ জীবনে দা, কোরাল, লাঙল, কাস্তে, বাখারি, মাটির হাড়ি, পাতিল ইত্যাদি সবই কি কারুশিল্প। আচ্ছা, কারুশিল্পের পাশাপাশি রয়েছে সাধারণ মানুষদেরই তৈরি অনন্য শিল্প যা লোকশিল্প হিসাবে পরিচিত। তাহলে লোকশিল্প কাদের হাতে তৈরি? প্রশ্ন, লোকশিল্প লিখে নেন, এটা লিখে নেন, লোকশিল্প কাদের হাতে তৈরি? আপনাকে অপশন দেওয়া হবে, আপনার অপশন দেখে আপনি কি, আপনার অপশন দেখার পরে আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনার অপশন দেখার পরে। এই জন্য কনফিউজড হওয়া যাবে না। তাহলে লোকশিল্প মানে সাধারণ মানুষের হাতে তৈরি। লোকশিল্প কাদের হাতে তৈরি? সাধারণ মানুষের হাতে তৈরি। সাধারণ মানুষের হাতে তৈরি কি লোকশিল্প, ঠিক আছে? আচ্ছা, সোনা রূপার তৈরি নানা রকম অলংকার, নকশি কাঁথা, মাটির পুতুল, চিত্রিত কাঠের পুতুল আমাদের লোকশিল্পের কি নিদর্শন।
আমাদের লোকশিল্পের নিদর্শন এগুলো। আচ্ছা, পার্ট 4-এ দেখে দিই। পার্ট 4-এ আমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবো যে আমাদের লোকশিল্পের অন্তর্গত যে বিষয়গুলা সেগুলা কি কি। দেখতে পাচ্ছেন জানেন ছবি? দেখতে পাচ্ছেন ডানের ছবিগুলা? এগুলা সবই আমাদের লোকশিল্পের, এগুলা সবই আমাদের লোকশিল্পের উদাহরণ আর কি। আচ্ছা, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আপনার পার্ট 4-এ দেখেন, পার্ট 4-এ বলতেছে যে নববর্ষ, ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিন উপলক্ষে শহরে ও গ্রামে মেলা বসে। বসে, স্বাভাবিক। মেলা উপলক্ষে কারুশিল্প ও লোকশিল্পের সমারোহ দেখা যায়। তাহলে কারুশিল্প ও লোকশিল্প এই দুইটা জায়গা কিন্তু একটু বোঝার আছে কিন্তু। তাহলে কারুশিল্প কি এবং লোকশিল্প কি, কোনটা কারুশিল্প বলছে কোনটা লোকশিল্প বলতেছে, আমরা ক্লিয়ার হব একটু পরে। বলতেছে যে এখানে গান বাজনার জন্য যেসব বাদ্যযন্ত্র তৈরি হয়, যেমন একতারা, দোতারা, তবলা, বায়া, সারেঙ্গি, সেতার, ডুগডুগি, নানা রকম বাঁশি, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্র কারুশিল্প। তাহলে একটু আগে কারুশিল্পের কথা আমরা এখানে পাইছি না? এদের কি কি পাইলাম? আমাদের এই যে গ্রামীণ জীবনে, এটা একটা লিস্ট বানায় নেন। গ্রামীণ জীবনে কি কি আছে কারুশিল্পের উদাহরণ? এখানে আছে দা, কুড়াল, লাঙল, কাস্তে, বাকাঠি, মাটির হাড়ি, পাতিল ইত্যাদি সবই কি কারুশিল্প। তাহলে কারুশিল্পের ক্ষেত্রে আমরা গ্রামীণ জীবনে যেগুলো লাগে আর কি, সেগুলো হচ্ছে এগুলা। আচ্ছা, তারপর দেখেন সঙ্গীতে কি কি আছে। সঙ্গীতের ক্ষেত্রে মানে আপনার আছে কারুশিল্প আছে হলে কি একতারা, দোতারা, তবলা, বায়া, সারেঙ্গি, সেতার, ডুগডুগি, নানা রকম বাঁশি, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্র কারুশিল্প। তবে এসব বাদ্যযন্ত্রের গায়ে যেসব নকশা ও ছবি আঁকা হয়, আবারও বলতেছি, এসব বাদ্যযন্ত্রের গায়ে যেসব নকশা ও ছবি আঁকা হয় সেগুলো কি লোকশিল্প। কথা বোঝা গেছে? তাইলে যে জিনিসটা আছে যেটা আমি বাজাচ্ছি সেটা কি কারুশিল্প, ঠিক আছে, কিন্তু এর গায়ে যে ছবি আঁকা হচ্ছে সেটা কি হচ্ছে আবার লোকশিল্প। মাটির হাড়ি পাতিল, কাঁসা ও পিতলের হাড়ি পাতিল তৈরি করা হলো কারুশিল্প। ওকে, একটা জি নকশি কাঁথা কি জি? হ্যাঁ জি, জয়নুল আবেদিন কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে জয়নুল আবেদিন, ঢাকা ইউনিভার্সিটিতে জয়নুল আবেদিন গ্যালারি, ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ জি। তাই দেখেন এখানে বলা আছে পাটি তৈরির জন্য মোর্তা নামের এক প্রকার বিশেষ গাছ থেকে সরু সরু নরম ফিতা বের করে বেশ পরিশ্রম করে শীতল পাটি তৈরি করা হয়। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, একটু দাগ দিয়ে রাখেন আসার মতো। প্রশ্নটা আসার মতো যে শীতল পাটি তৈরি হয় কোন গাছের, মানে থেকে, কোন গাছ থেকে শীতল পাটি তৈরি করা হয়, এটা একটু লিখে নিতে পারেন। এটা লিখে নিতে পারেন, প্রশ্নটা আসার মতো, ঠিক আছে। বেশ পরিশ্রম করে শীতল পাটি তৈরি করা হয়। এইসব পাটিতে নানা রকম জীবজন্তু, ঘর বাড়ি, ফুল ও গাছের নকশা বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তাহলে শীতল পাটিতে কোন কোন মোটিভ ব্যবহার করা হয় নকশা তৈরির জন্য? তাহলে ওখানে কয়েকটা অপশন আপনাকে দিবে, তার মধ্যে দেখতে হবে যে এই যে দুই তিনটা আছে কিনা। এটা একটা প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে একটা বই ডিটেইলিং পড়া, যা আছে সেটাও পড়া, যা নাই সেটাও পড়ার আয়ত্তের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে। আর সুন্দর সুন্দর বাণী ও কথা ফুটিয়ে তোলা হয় কোথায়? সুন্দর সুন্দর বাণী ও কথা ফুটিয়ে তোলা হয় কোথায়? শীতল পাটিতে। এই পাটি কারুশিল্প ও লোকশিল্পের মিশ্রিত রূপ। তাহলে কারুশিল্প ও লোকশিল্পের মিশ্রিত রূপ নিচের কোনটি? আবার বলতেছি, কারুশিল্প ও লোকশিল্পের মিশ্রিত রূপ কোনটি? কথা বুঝতে পারছেন? কারুশিল্প এবং লোকশিল্পের মিশ্রিত রূপ কোনটি, এটা হচ্ছে কোশ্চেন হতে পারে। তাহলে মিশ্রিত রূপ আর আছে কিনা আপনার দেখা মতে, যেটা শীতল পাটিটা কি কারুশিল্প এবং লোকশিল্প দুটাই। তাহলে আপনার দেখা মতে কারুশিল্প লোকশিল্প এরকম কিছু আছে কিনা, দুইটা মিশ্রিত রূপ থাকলে আমাকে কমেন্ট করেন। আচ্ছা, এ ধরনের আরো অনেক শিল্প বস্তু রয়েছে, যেমন শখের হাড়ি, পোড়ামাটির টেপা পুতুল ও অন্যান্য পুতুল, লক্ষ্মীশ্বর, এগুলো কি আমাদের লোকশিল্প। আচ্ছা,
কেন লোকশিল্প বলতেছে? দেখেন আমি একটা কথা বলি, লোকশিল্প আর কারুশিল্প দুইটা জায়গা কিন্তু একটু আলাদা হচ্ছে কিন্তু। তাহলে আমি শীতল পাটিকে কি বলতেছি? আমি লোকশিল্প বলতেছি, আবার কারুশিল্প বলতেছি। আবার মাটির হাড়ি পাতিল এগুলাকে আমি কারুশিল্প বলতেছি। কথা বলেন, এগুলা কনফিউজড হবেন কিন্তু, আগে বোঝার চেষ্টা করেন। মাটির হাড়ি পাতিল সেটাকে আমি কারুশিল্প বলতেছি। আচ্ছা, শীতল পাটিকে আমি কারুশিল্প এবং লোকশিল্প দুটাই বলতেছি। আবার শখের হাড়ি যেটা, সেটাকে শুধু লোকশিল্প বলতেছি। এই যে কারুশিল্প লোকশিল্প উভয়, এই যে কথাগুলো আসতেছে, এগুলা কিন্তু পরে কিন্তু গুলায় ফেলবেন, একটু ক্লিয়ার হন। দেখেন এখানে কারুশিল্পের কথাটা আসতেছে হচ্ছে যার ব্যবহারিক দিক এবং সৌন্দর্য দুটাই থাকবে। ব্যবহারিক এবং সৌন্দর্য দুটাই আছে, সেটা হচ্ছে আপনার কারুশিল্প। আর যেখানে আপনার এই যে দেখেন এখানে সৌন্দর্যের দিক আছে, ব্যবহারিক দিক থাকতেও পারে, নাও পারে। আবার বলতেছি, সৌন্দর্য আছে, ব্যবহারিক দিক থাকতেও পারে, নাও পারে। সেটা কি? এবং সাধারণ মানুষের হাতে তৈরি, সেটা কি? লোকশিল্প। আবারও বলতেছি, লিখে দেব কি? তাহলে দেখেন, মানে সৌন্দর্য প্লাস ব্যবহার, এটা হচ্ছে আপনার কারুশিল্প। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস দেখেন, সৌন্দর্য থাকলো প্লাস এই যে ব্যবহার থাকতেও পারে, নাও পারে। এটা সমান কি? লোকশিল্প। বুঝতে পারছেন? শখের হাড়ি কেউ কিন্তু ভাত রান্না করে না। শখের হাড়িতে কেউ কখনো ভাত রান্না কিন্তু করে না। শখের হাড়ি কি করে? শখের হাড়ি টাঙায় রাখে সৌন্দর্যের জন্য। ঠিক আছে? এটা লোকশিল্প। ও আর একটা কথা হচ্ছে যে এই দুটো থাকবে আর কি, প্লাস সাধারণ মানুষের হাতে তৈরি। হতে হবে, মানুষের হাতে তৈরি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি? এটা হচ্ছে আপনার লোকশিল্প। কথা বোঝা গেছে? এটা হচ্ছে লোকশিল্প। তাহলে পোড়ামাটির টেপা পুতুল, এটা কোনো কাজে লাগে না, এটা সৌন্দর্য সর্বোচ্চ কি বাচ্চাদের খেলার জন্য। লক্ষ্মী পুতুল, লক্ষ্মী সরা একই কাজ, লক্ষ্মী সরা কোনো কাজে আসে না, এটা আসলে পেইন্ট করে রাখার জন্য একটা জিনিস। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। কুমার যখন পাতিল বানায় তখন হয় কারুশিল্প, যখন পাতিলে রং করা হয় তখন তা লোকশিল্প। কোন পাতিল বলে? সরি, আশা করি লোকশিল্পের কারুশিল্পের জায়গাটা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন, পরের পেজে যান 4 নম্বর পৃষ্ঠায় চলে যান। 4 নম্বর পৃষ্ঠায় আমাদের যে আদিম মানুষের শিল্পকলা, মানুষের আঁকা প্রথম ছবি, যেটা তার উপরে আর কিছু নাই। বুঝতে পারছেন? তার উপরে আর কিছু নাই। এখন দেখেন, এই যে এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে আপনার সমস্যা আছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে নিচের কোনটি কারুকলা এবং লোকশিল্প, কারুশিল্প এবং লোকশিল্প উভয়, নিচের কোনটি কারুশিল্প এবং লোকশিল্প উভয় বা উভয় বৈশিষ্ট্য আছে কোনটাতে?
আপনি যদি না পারেন তাহলে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনাকে দেখতে হবে কার মধ্যে সৌন্দর্য আছে এবং ব্যবহারিক দিক আছে। আচ্ছা, লোকশিল্প অনেক আছে, লোকশিল্প অনেক লোকশিল্প আছে, অনেক লোকশিল্প আছে, ঠিক আছে। তাহলে অনেক লোকশিল্পের মধ্যে কোন লোকশিল্প গুলাতে ব্যবহারিক দিক এবং সৌন্দর্য দুটোই আছে, সেটা হচ্ছে কি আমার মানে ওই যে মিশ্রিত যে রূপ সেটাই হবে সেই রূপ। হ্যাঁ, মাথায় যেন থাকে, এটা যেন ভুল না হয়। এরকম অনেক আছে। আপনি যদি বলেন স্যার আর কোনটা আছে, নকশি কাঁথা আছে, নকশি কাঁথা ব্যবহার করা হয় এবং এর সৌন্দর্য দুটোই আছে এখানে। নকশি শিকা আছে, নকশি শিকা ব্যবহার করা হয় এবং সৌন্দর্য জন্য এটা তৈরি করা হয়। তার মানে কি আপনার সৌন্দর্য আছে, ব্যবহারিক দিকও এর মধ্যে আছে। তার মানে আবার কিছু কিছু জিনিস আছে যেখানে সৌন্দর্য আছে কিন্তু ব্যবহারিক দিক নেই, সেটা কি হয়ে যাবে আবার লোকশিল্প। লোকশিল্প, ওকে। আদিম মানুষের শিল্পকলা বা মানুষের একটা প্রথম ছবি 4 নম্বর পৃষ্ঠায় দেখেন লেখা আছে, আমরা 4 নম্বর পৃষ্ঠায় দেখব। সেটা হচ্ছে যে আদিম মানুষরাও ছবি আঁকতো, তাদের আঁকা ছবি দেখেই আজ আমরা জানতে পেরেছি তাদের জীবন ধারণের কথা। তাহলে প্রাগ ঐতিহাসিক কালে যদি প্রশ্ন করা হয়, প্রাগ ঐতিহাসিক কালের ইতিহাস আমরা কোথা হতে জানতে পারি বা কি হতে জানতে পারি? আমার কথা বুঝতে পারছেন? যে আদিম যুগের শিল্পকলার ইতিহাস বা আগের যুগের ইতিহাস বা প্রাচীন যুগের ইতিহাস আমরা কোত্থেকে জানতে পারি, তখন শিল্পকলাটাকে বেশি গুরুত্ব দিবেন বা শিল্পকলায় দাগাবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, ঘর বাড়ি তাদের ছিল না, বানাতেও জানতো না, থাকতো তারা গুহায়, চাষবাস ফসল ফলনে এসব কোনো কিছুই জানতো না, পশু শিকার করে মাংস খেয়ে জীবন বাঁচাতো। তারা পশু শিকার করতো, মাংস খাইতো, মাংস খেয়ে জীবন বাঁচাতো। আর বর্তমান সময় কি আসলো, ডক্টররা বলে ব্যাড কোলেস্টেরল এই ওই আপনার হলো রক্তে এই ধরা পড়ছে ওই ধরা পড়ছে, আপনার গরু মাংস খাওয়া যাবে না, খাসির মাংস ওরে বাবারে বাবা টাচই করা যাবে না, মাংসই খাওয়া যাবে না, ছাগলের মতো গরুর মতো খালি ঘাস পাতা মাখা খেয়ে বাঁচবে না, আরেক লোকের হাত দেওয়া যাবে না। কিরে বাবারে বাবা, তাহলে এই যে এই লোকের কি করে বাঁচবে? এরা তো জীবনে ভাতই খায়নি, এরা জীবনে শুধু মাংস খেয়ে বাঁচছে। কেমনে বাঁচছে এরা? এদের কিছু হয়নি, এদের কোলেস্টেরল হয়নি, এদের ফ্যাটি লিভার হয়নি, হ্যাঁ বলেন? এদের কোলেস্টেরল, এদের ফ্যাটি লিভার এগুলো কিছু হয়নি, তো সারা জীবনগুলো মাংসই খাইছে, আর কিচ্ছু খায়নি এরা, শুধু মাংস খেয়ে বাঁচছে। তো এই ডাক্তাররা ভোকাস কথা বলে। আমাদের সবচেয়ে বড় সমস্যা সয়াবিন তেলে, সয়াবিন তেল খাওয়া বাদ দিলে মানুষের রোগ অর্ধেক এমনি ভালো হয়ে যাবে, বুঝছেন? সমস্যা হচ্ছে এই জায়গাতে আমাদের। যাই হোক, তো বলতো যে গুহায় বাস করত তারা দল বেঁধে সেই গুহার এবড়ো থেবড়ো দেওয়ালে তারা ছবি এঁকেছে। অনেকগুলো গুহা ফ্রান্সে ও স্পেনে আবিষ্কৃত হয়েছে। তাহলে ফ্রান্সে এবং স্পেনে কোন কোন গুহা আবিষ্কৃত হয়েছে, তাহলে প্রশ্ন আসতে পারে। তাহলে স্পেনে কোন গুহা আবিষ্কৃত হয়েছে? স্পেনে হয়েছে কোনটা? আলতামিরা, তাই না? আলতামিরা গুহা কোথায়? স্পেনে। তারপরে লেস্কো গুহা, তারপর ফন্টা গুম, এগুলো কোথায়? ফ্রান্সে, ফ্রান্সের দিরুদানে, ঠিক আছে। এগুলা মনে রাখতে হবে, কিন্তু আপনাকে বলবে একটু, আপনাকে বুঝে নিতে হবে ভিতরের টুকু কি আছে, আপনাকে বের করে নিয়ে স্টাডি করতে হবে, কিন্তু মাথায় থাকে যেন, হ্যাঁ। আচ্ছা, আমরা সেকেন্ড প্যারায় যাই। ঘর সাজাবার জন্য তারা ছবি আঁকতো না, কারণ ঘর বানাতে শেখেনি। ছবি টাঙাবে কি, তবে কেন আঁকতো ছবি জানো? ছবি আঁকা আদিম মানুষের কাছে ছিল একটা জাদু বিশ্বাসের মতো। এই কোশ্চেনের উপরে 3 স্টার দিয়ে নেন, এই কোশ্চেনটার উপরে 3 স্টার দিয়ে নেন। আদিম যুগের মানুষ কেন ছবি আঁকতো, এটাকে 3 স্টার দিয়ে নেন। এই কোশ্চেনের উপরে 3 স্টার চলে যাবে, যে আদিম যুগের মানুষ কেন ছবি আঁকতো। আশা করি এটা 3 স্টার আপনারা দিয়ে ফেলছেন, ঠিক আছে, ওকে। জীবজন্তু শিকার করাই ছিল তাদের একমাত্র কাজ বা একমাত্র পেশা। আদিম যুগের মানুষের একমাত্র পেশা ছিল কি? আপনার পশু শিকার করা। আচ্ছা, তাই যেসব পশু তারা শিকার করতো তারা ছবি এঁকেছে। সে ছবি কি? শিকার করার আগে পশুর কি ছবি আঁকছে। আবার পশুর গায়ে তীর বর্ষা এসব এঁকেও দিয়েছে। এর অর্থ হলো শিকার করার হাতিয়ার দিয়ে পশুটিকে শিকার করা হলো। আচ্ছা, শিকারে বের হওয়ার আগে এসব ছবি এঁকে শিকারে বের হতো। তাদের বিশ্বাস ছিল যে শিকারে আজ সফল হবে। সে যুগের বেশিরভাগ জীবজন্তু ছিল বাইসন, ম্যামথ ইত্যাদি। তাহলে বাইসন কোন যুগের প্রাণী? তাহলে এই যে দেখেন তারা কি করতো, ছবি আঁকতো, ছবি এঁকে ওখানে তীর বর্ষা ফালা
এগুলাও কি আঁকতো ওই পশুর উপরে, মানে পশুকে এগুলা দিয়ে বিদ্ধ করছে, এরকম ছবিও সেখানে আঁকতো। এই বিশ্বাস থেকে যে ছবি আঁকা মানে কি হয়ে গেছে কাজ, কাজ আমার এখানে যখন হয়ে করে ফেলছি তখন ওখানেও আমার হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা বিশ্বাস ছিল। তারপর ওই যুগে বাইসন কোন যুগের প্রাণী? বাইসন, ম্যামথ। ম্যামথ হচ্ছে ম্যামথ হচ্ছে আপনার ওই যে ওই প্রাগ ঐতিহাসিক যুগের একটা প্রাণী, সেটা অনেকটা দেখতে হাতির মতো, লোমশ হাতি, এটা হচ্ছে ম্যামথ, ঠিক আছে। ম্যামথ অর্থ লোমশ হাতি, যা প্রাগ ঐতিহাসিক যুগের একটা প্রাণী হিসাবেই বুঝায় থাকে আর কি তাকে, হ্যাঁ, বুঝে গেছে। আচ্ছা, এরপরে দেখেন, তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছা করে কি দিয়ে আদিম মানুষরা ছবি আঁকতো, তুলি দিয়ে, রং পেত কোথায়? আচ্ছা, হ্যাঁ, আমাদের মতো তারা এত সুন্দর তুলি বানাতে জানতো না। এবার আসেন এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানা রাখতে হবে কিন্তু, হ্যাঁ। পশুর শক্ত হাড় সুচালু করে তা দিয়ে আঁচড় কেটে রেখা টানতো। তার মানে রেখার জন্য তারা কি ব্যবহার করতো? পশুর হাড়, ঠিক আছে, পশুর শক্ত হাড় সুচালু করে ওটাতে কি করতো? রেখা টানতো। যখন গুহা গাত্রে বা গুহার দেয়ালে যখন তারা ছবি আঁকতো, তখন তারা রেখা অঙ্কন করতো কি দিয়ে? রেখা অঙ্কন করতো তারা এই যে পশুর সুচালু হাড়, এটা দিয়ে রেখা অঙ্কন করতো। আচ্ছা, পশম একসঙ্গে বেঁধে তুলি বানাতো। তুলি বানাতো কি দিয়ে? পশম দিয়ে। রং তৈরি করতো নানা রঙের মাটির সঙ্গে চর্বি মিশিয়ে। তাহলে রং তৈরি করতো কি? তাহলে তুলি কিভাবে তৈরি করতো, রং কিভাবে তৈরি করতো, ড্রয়িং কিভাবে করতো, এই তিনটা জিনিস আপনাদেরকে মনে রাখবো। ড্রয়িং করতো আপনার হাড় দিয়ে সুচালু করে ড্রয়িং করতো, তারপরে আপনার পশম দিয়ে তুলি বানাতো, আর বিভিন্ন রঙের মাটির সাথে চর্বি মিশিয়ে তারা কি করতো? রং তৈরি করতো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের পেরা চলে যাই। আদিম মানুষ পশু শিকারের জন্য পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। তাহলে আদিম যুগে মানুষ কিসের তৈরি হাতিয়ার ব্যবহার করত? পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত। অনেকেই পাথরের তৈরি হাতিয়ার, গাছের ডালপালার তৈরি হাতিয়ার, বলবে যে আপনার পশুর হাড়ের তৈরি হাতিয়ার, নাকি মাছের কাটার তৈরি হাতিয়ার, এগুলা বলবে। আপনি তখন কনফিউজড হয়ে যাবেন, কিন্তু আশা করি কনফিউশনটাকে আপনারা এড়ায় চলতে পারেন। আমি যেগুলো বলছি এগুলো একটু মার্ক করবেন আর লিখে ফেলবেন, সম্ভব হলে লিখে ফেলবেন। আচ্ছা, এক পর্যায়ে এসব হাতিয়ারের গায়ে আঁচড়কে তারা নানান রকম ছবি ফুটিয়ে তুলতো। আচ্ছা, একটা জিনিস দেখেন যে তারা মেরুদণ্ডের, মাছের কাটার মেরুদণ্ডের যে হাড়, সেটাকে টুকরো ইত্যাদি দিয়ে গলার হাড় তৈরি করত। সেখান থেকেই কারুশিল্পের সূচনা। একটা জিনিস বুঝতে পারছেন? তাইলে কারুশিল্প, আমি চারুশিল্প দেখলাম যে চারুশিল্পের সূচনাটা হয়েছিল কোথায়? সেই গুহায় আপনার চিত্র অঙ্কন করার মাধ্যমে চারুশিল্পের সূচনা। কারুশিল্পের সূচনা কিন্তু ওই সময় হয়েছে। কেন? কারণ সেই সময় তারা মাছের যে মেরুদণ্ডের যে হাড়টা থাকে গোল, এই হাড় দিয়ে তারা বিভিন্ন রকমের মালা বানাইছে, তারপরে পালক দিয়ে তারা মালা বানাইছে, এবং পাথর দিয়ে তারা বিভিন্ন রকম মালা বানিয়ে তারা কি করছে? পড়ছে। এই যে মালা বানানো বিভিন্ন রকম পাথর দিয়ে ওই দিয়ে, এটাই কি আপনার কারুশিল্প। কি আছে এখানে? সৌন্দর্য আছে, ব্যবহারিক দিকও আছে, ঠিক আছে। আমরা পরের পেজে চলে যাই। বাইসনের ছবি দেওয়া আছে একটা, দেখতে পাচ্ছেন? বাইসনের ছবি। আপনারা কি অনেক বেশি কমেন্ট করে ফেলছেন? লোমশ হাতি, ফন দা গোমে ফ্রান্স, লেসকো ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্সের দ্রোদার, বাইথন ম্যামথ, আলতামিরা স্পেন। বাবারে বাবা স্যার, একটা বই কমপক্ষে 3টে ক্লাসে শেষ করলে ভালো হবে। চেষ্টা করব। 3টা ক্লাস, একটা বই 3টা ক্লাসে শেষ হবে কিনা চেষ্টা করব। 3টা ক্লাসে, ক্লাস 6 3টা লাগবে না, ক্লাস 6 2টাতেই হয়ে যাবে, কিন্তু অন্যগুলো একটু বেশি লাগবে। ক্লাস 6 একটু আছে, হ্যাঁ। শখের হাড়ি বুঝেছি স্যার। আচ্ছা, ওকে। পাথরের তৈরি হাতিয়ার, হ্যাঁ, ঠিক আছে। আপনারা বুঝলেই হলো, হ্যাঁ, আপনারা বুঝলেই আমি সার্থক। এই যে বাইসনের ছবি দেওয়া আছে, আমরা এখানে যাই, হ্যাঁ। 7 8 পাঠ হলো 7 এবং 8 একসাথে পড়বো, আমরা পড়ে শেষ করবো, এইটুকুই শেষ এই অধ্যায়ে। দেখেন, আদিম মানুষের পর কয়েক হাজার বছর কেটে গেল পৃথিবী কত উত্থান পতন হয়েছে, কত জাতি কত সভ্যতা এসেছে, আবার বিলীন হয়ে গেছে।
তাহলে কত জাতি এবং কত সভ্যতার কথা বলা আছে, তাহলে কোন কোন জাতি আসছে, কোন কোন সভ্যতা আসছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সভ্যতা কোনগুলো আসছে? মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু, অ্যাসিরীয়, ক্যালডীয়, মায়া সভ্যতা, বাইজেন্টাইন সভ্যতা, ঠিক আছে, এরকম অনেক সভ্যতা কি আসছে এবং বিলীন হয়ে গেছে। আচ্ছা, সব সভ্যতার কথা আমরা না জানলেও অনেক সভ্যতার কথা আমরা জানি। আচ্ছা, আর এই জানার উৎস হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, কারুশিল্প। তাদের বই পুস্তকও হয়নি, ছিল না, তাদের জানার কোনো উপায়ও ছিল না। যাই হোক, এরকম অনেক জিনিস ছিল। আর এই চারুকলা বা শিল্পকলার ভাষা হচ্ছে সার্বজনীন ভাষা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কোনটা? শিল্পকলা, সবাই বুঝে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই পার্টে গিয়ে আর শেষে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সলভ করে দিই, দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করব। সেটা হচ্ছে যে শুদ্ধ উত্তরের নিচে দাগ দাও। আদিম মানুষ কোথায় ছবি এঁকেছে? আশা করি বুঝতে পারছেন, গুহার গায়ে। আদিম মানুষের ছবি আঁকার বিষয় কি ছিল? জীবজন্তু, কারণ তারা জীবজন্তু শিকার করছে, শুধু জীবজন্তু ছবি তারা কি আঁকছে। দেখেন, আমরা এটা পড়ছি, জীবজন্তু ছবি তারা বিষয়বস্তু কি ছিল এটা কখনো পড়ছি আমরা, কিন্তু দেখছেন প্রশ্ন কিভাবে করছে। প্রশ্ন কিন্তু এইভাবেই করা হবে, যেটা নাই সেটা প্রশ্ন করা হবে, কিন্তু সেখানে টাচ দেওয়া থাকবে আপনাকে, ওটা আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু আদিম মানুষ কেন ছবি আঁকতো? আদিম মানুষ ছবি আঁকতো প্রদর্শনী করার জন্য, এই তো জাদু বিশ্বাসের জন্য। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প কোনটি? বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প কোনটি? তাঁতের শাড়ি, তৈলচিত্র, কাঁসার থালা, নকশি কাঁথা। দেখছেন এখানে কনফিউজড করে দিছে, কিন্তু কাঁসার থালা, তৈলচিত্র বাদ দিলাম আমরা, বাদ দিলাম এই দুইটা। তাহলে আপনার নকশি কাঁথা, তাঁতের শাড়ি, এটা তো আমাদের দেশে হচ্ছে, তাই না? কিন্তু নকশি কাঁথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, এটা হচ্ছে নকশি কাঁথা। মাটি দিয়ে হাড়ি পাতিল বানায় কারা? কুমোর। হ্যাঁ, জায়নামাজে কি ধরনের নকশা থাকে? দেখছেন এটা আসছে, এটা পড়ছি আমরা, বইয়ের মধ্যে দেওয়া ছিল, বইয়ের মধ্যে দেওয়া ছিল না, কিন্তু এটা কোশ্চেন আসছে। তাহলে জায়নামাজে কি ধরনের ছবি থাকে? এই যে মসজিদ ও মিনারের ছবি, ঠিক আছে। এই তো আমরা হয়েছে না এক অধ্যায়, প্রথম অধ্যায় হয়েছে না? প্রথম অধ্যায় মোট কতগুলো কোশ্চেন হলো বলেন তো, একটু লেখেন তো, মোট কতগুলো কোশ্চেন হয়েছে? এমসিকিউ কোশ্চেন মোট কতগুলা হলো? প্রিন্ট করে নিলেও চলবে, কারণ প্রিন্ট তো আপনি বই করছেন না, অন্য কিছু তো প্রিন্ট করেননি, বইটা তো প্রিন্ট করছেন, সমস্যা নেই, বই প্রিন্ট করলেও চলবে, ওটা প্রিন্ট হলো কোনো ব্যাপার না, কারণ প্রিন্ট হলো ওটা চলবে, কারণ প্রিন্ট তো আপনি এই বই করছেন, এখন তো ওইটার পেজটা ভালো, কাগজ ভালো, আপনার পেজটা খারাপ, কাগজ খারাপ হবে, এই আর কি, এর বাইরে কিছু না, ঠিক আছে। তো ওটারই অত বেশি চাপ নেওয়ার কিছু নাই। আর যদি পরবর্তীতে যদি মনে হয় যে না এটা ম্যানেজ করা যাচ্ছে, ম্যানেজ করে নেবেন, সমস্যা নেই। আর এই যে আমাদের উজ্জ্বল ছাড়তে এখন বই বিক্রি করতেছে, তাহলে ওনার কাছ থেকে কিনেও নিতে পারেন, সমস্যা নেই। আমি দেখলাম উনি মনে হয় বোর্ড বই প্রিন্ট আউট করে বিক্রি করতেছে, তাহলে আপনি ওনা কিনে নিতে পারেন, ওনার কাছ থেকে আপনি কিনেও নিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে যদি বা উনিও মনে হয় প্রিন্ট আউট করে বিক্রি করতেছে, ওনার কাছে তো অতগুলো বোর্ড বই থাকার কথা না, আর বোর্ড বই থাকলে ওটা তো উনি তো অতগুলো বোর্ড বই রাখার কথা ওনার কাছে। আচ্ছা, আমরা পরবর্তীতে একটা টপিকে যাবো, এই টপিকটা 2 পেজের একটা টপিক, তার পরবর্তী টপিকটা শেষ করে আমরা আজকের পড়া শেষ করবো এখানে। আমরা একটু ফাস্ট যাবো এখন, যেহেতু একবার বোঝাই দিয়েছি আপনাদেরকে, এখন আর আমরা তো ডিটেলসে যাব না, আমরা একটু ফাস্ট যাবো এখন। হ্যাঁ, আচ্ছা দেখেন, শিল্পদত্ত জয়নুল আবেদিনকে বাংলাদেশের মানুষ সবাই ভালোভাবে জানে এবং চেনে। বাংলাদেশের ছবি আঁকা ও শিল্পকলা চর্চা তার অবদান অনেক। ছবি আঁকা ও শিল্পকর্ম করা হলো একটা সুন্দর ও ভালো কাজ। সমাজকে সুন্দর করার জন্য, মানুষ সুন্দরভাবে বাঁচার জন্য, আনন্দে থাকার জন্য ছবি আঁকা একটি প্রয়োজনীয় কাজ। দাগ দিয়ে নেন। তাহলে আপনার প্রশ্ন আসবে যে সমাজকে সুন্দর করার জন্য, মানুষ সুন্দরভাবে বাঁচার জন্য, আনন্দে থাকার জন্য নিচের কোনটি প্রয়োজন? নিচের কোনটি প্রয়োজন? তখন ওখানে আপনাকে কিছু কিছু অপশন দেবে। এখন অপশনগুলো কেমন হবে জানেন? অপশনগুলো এমন হবে যে আপনি কনফিউজ থাকবেন। হ্যাঁ, যে গান গাওয়া প্রয়োজন, বলবে যে আপনার মানে বলবে লেখাপড়ার প্রয়োজন, বলবে ছবি আঁকা প্রয়োজন, বলবে নৃত্য করা প্রয়োজন। তখন আপনি কোনটা দিবেন? মোটামুটি সবই তো একই রকম, দিবেন কোনটা আপনি? তাহলে লেখাপড়া তো প্রয়োজন, গান গাওয়া প্রয়োজন, নৃত্য করা প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, গ্রুপে পিডিএফ থেকে প্রিন্ট করে নিলে চলবে।
আপনি অন্য কিছু না হলেও চলবে, সমস্যা নেই। তাহলে আপনাকে এইভাবে অপশন দিয়ে আপনাকে কনফিউজড করবে, ঠিক আছে? সো তারা একটা ফাঁদ পাতবে, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। এই জন্যই তো মূলত বোর্ড বই নিয়ে ক্লাস নেওয়া, কথা বুঝছেন? আচ্ছা, মোটামুটি তারপরে এই কথাটা তিনি দেশের মানুষকে ভালোভাবে বোঝাতে পেরেছিলেন। আজ যে এ দেশে ছবি আঁকা হচ্ছে, ভাস্কর্য হচ্ছে, পোস্টার হচ্ছে, পোশাক পরিচ্ছদে নকশা হচ্ছে, টেলিভিশনে, সিনেমায়, বই পুস্তকে, খবরের কাগজে, বিভিন্ন জিনিসপত্রের মোড়কে, বাক্সে ছবি আঁকা ও নকশার প্রয়োজন হচ্ছে, এসব দরকারের কথা, শিল্পকর্মের কথা জয়নুল আবেদিন ও তার অন্য শিল্পী বন্ধুরা অনেকদিন ধরে ছবি এঁকে, ছবি আঁকার স্কুল কলেজ প্রতিষ্ঠা করে মানুষকে বোঝাতে পেরেছিলেন। তার বন্ধুরা হলেন কামরুল হাসান, আনোয়ারুল হক, শফিউদ্দিন আহমেদ, শফিকুল আমিন, খাজা শফিক আহমদ ও হবিবুর রহমান। আর এরাই হলেন বাংলাদেশের প্রথম দিককার চিত্রশিল্পী। নিচের কোনজন বাংলাদেশের প্রথম দিককার চিত্রশিল্পী নন? আমি আবারও বলতেছি, কোশ্চেন কি হবে? নিচের কে বা নিচের কোনজন বাংলাদেশের প্রথম সারির বা প্রথম দিককার শিল্পী নন? এখানে কয়েকজনের নাম দেবে, নাম দিয়ে ঢোকাতে দেন। এখানে লিখবে কি জানেন? কামরুল হাসান এটা লিখবে, জয়নুল আবেদিন লিখবে, তারপরে লিখবে হলো আপনার লিখবে এস এম সুলতান, ঠিক আছে? এস এম সুলতান লিখবে, আর লিখবে হলো হবিবুর রহমান বা শফিকুল আমিন, ঠিক আছে? এরকম লিখবে। তাহলে আপনি দেখবেন যে কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন আহমেদ তো প্রথম দিককার শিল্পী, তো সর্বপ্রথম শিল্পী। এই হবিবুর রহমান কে? এ তো কোনো ইয়েই না, এক নামই তো কোনোদিন শুনিনি। ধর এই হবে, এই দিবে এখন একটা, আপনি ওটা পূরণ করে দিয়ে আসবেন, কিন্তু ঠাসা একটা গোল্লা খাবেন আপনি তখন। এই জন্যই এগুলাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এগুলাকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আর এরাই হলেন বাংলাদেশের বাংলাদেশের প্রথম দিকের চিত্রশিল্পী, যাদের আমরা বলি প্রতীকচিত্র শিল্পী। এরাই সর্বপ্রথম ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন 1948 সালে। দেখেন 1948 সালে 15 নভেম্বরে পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যাত্রা শুরু করে। পরবর্তীকালে গত 60 বছরে 3 বার নাম স্থান পরিধি পরিবর্তন হয়। বর্তমানে সেই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ নামে শাহবাগে অবস্থিত। ওকে, আমরা একটু ভিতরে যাই। তাহলে এখানে বলতেছে 1948 সালের 15 নভেম্বর। তাহলে বাংলাদেশে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 1948 সালে। কত সালে? 1948 সালে। কি নামে জানেন? এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। এই নামে, তাই না? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এই নামে যাত্রা শুরু করে 1948 সালে। বলছে 3 বার নাম পরিবর্তন করে। আমরা দেখি। তারপর 1963 সালে এর নাম হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তাহলে 63 সালে নাম পরিবর্তন করে কি হয় কি, যে পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। আচ্ছা, তারপরে এই 1983 সালে এটার নাম হয় চারুকলা ইনস্টিটিউট। আর 2008 সালে এটা হয় হলো চারুকলা অনুষদ, যেটা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে? তাহলে এই যে আপনার নামের পরিবর্তনের কথাটা কিন্তু এগুলো সব বলেনি, কিন্তু আমাকে এগুলা কি করতে হবে? এগুলো আমাকে লিখে ফেলতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে বা এটা আপনাকে হিডেন পয়েন্ট আপনাকে পড়ে নিতে হবে, কিন্তু তাহলে আপনি পূর্ণাঙ্গ প্রিপারেশন আপনার কমপ্লিট হবে।
আর এইভাবে পড়লে মূলত আপনি প্রায় 140টার মধ্যে আপনি 70টা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? আচ্ছা, এই পেজ বাদ দিয়ে পরের পেজে যান। পরের পেজে গিয়ে দেখেন পার্ট 2, বাংলাদেশের শিশু ও কিশোরদের ছবি আঁকার গপ্প। আচ্ছা, বাংলাদেশের শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রথম সাংগঠনিকভাবে শুরু করে শিশু কিশোর সংগঠন খেলাঘর, শিশু কিশোর সংগঠন খেলাঘর ও কচিকাঁচা মেলা। কথা বুঝতে পারছেন? তাহলে শিশু কিশোরদের সংগঠন কি? এটা হলো আপনার খেলাঘর, আর একটা হচ্ছে কচিকাঁচা। এই লেখা হয়েছে, আমি মুছে দিব, পরে গুলো লিখতে হবে কিন্তু আমাকে। বোর্ড পাঠানোর সময় বোর্ড তো কুরিয়ার করে আমি নারায়ণগঞ্জ থেকে বোর্ড পাঠাই দিছি। পাঠানোর সময় এখানে যে টেপ দিছিল, বুঝছেন, এই টেপের আঠাটা লেগে এরকম হয়ে গেছে। এগুলো মুছে দিই। এই যে টেপের আঠাগুলা পরে তুলতে হবে, এবং ইমার্জেন্সি ভাবে এখানে দাঁড়াইছে তো, এই ক্লাস শেষে আবার যে পানি দিয়ে সুন্দর করে ডোরে তুলতে হবে, তাহলে সমস্যা হবে না। আবার খুব বাজে লাগতেছে দেখতে, তাই না? একটু তেল দিয়ে ফেলে দেবে, অবশ্য সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু পড়ার দিকে মনোযোগ দিই। তাহলে খেলাঘর, একটা প্রতিষ্ঠান হচ্ছে খেলাঘর। খেলাঘর 1952 সালে আপনার মোহাম্মদপুরে এখানে ইকবাল রোড নামে একটা রোড আছে। তাহলে এই খেলাঘর 1952 সালে মোহাম্মদপুরে ইকবাল রোডে এটা কি জন্মগ্রহণ করে নাকি? না, জন্মগ্রহণ না, এটা হচ্ছে আপনার জন্মগ্রহণ না, তো এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? আচ্ছা, কচিকাঁচার মেলা। কচিকাঁচার মেলা হচ্ছে 1956 সালে। 1956 সালে আপনার কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করা হয়। তাহলে কচিকাঁচার মেলা 1956 সালে, হ্যাঁ, ঢাকাতে এটা 1956 সালে ঢাকাতে এটা প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে? আচ্ছা, দুইটা প্রতিষ্ঠান। 1956 সালে খেলাঘর বাংলা একাডেমি ছোটদের জন্য বেশ বড়সড় এক চিত্র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করে। এটা একটু মার্ক করে নেন। তাহলে খেলাঘর কত সালে আপনার শিশু কিশোরদের জন্য চিত্রকলা প্রদর্শনী করে? খেলাঘর 1956 সালে কোথায় ছোটদের জন্য চিত্রকলা প্রদর্শনীর ডিজেল মারলে উঠে যাবে। আচ্ছা, ঠিক আছে, মারবানি, সমস্যা নেই। ডিজেল মারতে তারপি মারতে মারবানি, সমস্যা নেই। তো দেখেন, তাহলে আমি বলতেছি, একবার বলতেছি সাল, একবার বলতেছি একাডেমি, বাংলা একাডেমিতে করছে এটা কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখেন, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে অনেক শিশু কিশোর নিজেদের আঁকা ছবি দিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল, এবং দেশে সেই প্রদর্শনীটি ছিল শিশুদের আঁকা ছবির প্রথম প্রদর্শনী। তার মানে এটা গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে বাংলাদেশে শিশুদের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় কত সালে? এটা একটা প্রশ্ন গেল। তাহলে আবার রিপিট করছি, বাংলাদেশে শিশুদের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় কত সালে? একটা প্রশ্ন। বাংলাদেশের শিশুদের আঁকা প্রথম প্রদর্শনী হয় কোথায়? দুইটা প্রশ্ন। বাংলাদেশের শিশুদের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় কোথায়? দুইটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের শিশুদের আঁকা প্রথম প্রদর্শনী করে কোন সংগঠন? সেটা হচ্ছে খেলাঘর, ঠিক আছে? সেটা হচ্ছে কি? খেলাঘর। খেলাঘর মানে এই না সেখানে খালি খেলা হয়। খেলাঘর মানে নাচ, গান, আবৃত্তি, মানে ছবি আঁকা, এই সব কালচার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলার একটা সম্মিলিত একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন, যাকে বলা হয় খেলাঘর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর কচিকাঁচার মেলা 1958 সালে একটি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে শুরু করে ছোটদের ছবি আঁকার স্কুল, নাম দেয় শিল্প বিতান। তাহলে এই যে কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা হলো 56 সালে, আর 58 সালে গিয়ে
তিনি একটা প্রদর্শনের আয়োজনের মধ্য দিয়ে শিশুদের শিল্পী ছবি আঁকা একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যে প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় কি শিল্প বিতান। তাহলে এই যে শিল্প বিতান বলা হচ্ছে কত সালে? 1958 সালে। কথা বোঝা গেছে? এই শিল্প বিতান হচ্ছে 1958 সালে। এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন পাবেন, আপনারা একটু ঘোরাফেরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন নিচে দেখেন পরের প্যারা দেখেন আছে শিল্পী হাশেম খান তখন কেন্দ্রীয় কচি কাঁচার মেলার সক্রিয় সদস্য, যাকে সাথী ভাই বলা হয়। তাহলে শিল্পী হাশেম খান তখন কেন্দ্রীয় কচি কাঁচার মেলার সক্রিয় সদস্য বা সাথী ভাই ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তাহলে শিল্পীদের ছবি আঁকা মানে শিশুদের ছবি আঁকার প্রতিষ্ঠানের নাম কোনটা? এই যে খেলাঘর, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কচি কাঁচার মেলা, খেলাঘর বা শিল্প বিতানটা কিন্তু মূলত শিল্প বিতান প্রতিষ্ঠা হয় কচি কাঁচার মেলার একটা প্রদর্শনীর মধ্য দিয়ে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পার্ট 3-এ চলে যান। পার্ট 3-এ চলে যান। পার্ট 3 ওই পেজেরই মানে লাস্টের দিকে দেখেন পার্ট 3। কিছুদিনের মধ্যে শিল্প বিতানের মাধ্যমে শিশু কিশোরদের ছবি আঁকার বেশ সাড়া পড়ে যায়। কচি কাঁচার মেলা শিল্প বিতানের শিশুদের ও সারা দেশের শিশু কিশোরদের আঁকা ছবি নিয়ে প্রতি বছর নিয়মিত চিত্র প্রদর্শনী ও আনন্দ মেলার আয়োজন করে। 1959, 60, 61 সালে ঢাকা প্রেস ক্লাব মাঠে এই আনন্দ মেলা শিশুদের মাঝে বিপুল সাড়া জাগায়। তার মানে এই যে কচি কাঁচার মেলা শিল্প বিতান সারা দেশের শিশু কিশোরদের আঁকা ছবি নিয়ে একটা কি করে মানে প্রদর্শনীর আয়োজন করে। কোথায় এটা? প্রেস ক্লাব মাঠে। কত সালে? 59, 60, 61, 3 সালেই তারা এটা করে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু পাহাড়ের দুর্গম এলাকার শালপালও কিন্তু কি তার শিল্পকলা বা ছবি আঁকাটা কিন্তু জমা দেয়, ঠিক আছে? পরের পেজে চলে যান। পরের পেজে 10 নম্বর পেজে চলে যান। 1958 সালের 5 অক্টোবর দিনটি ছিল কচি কাঁচার মেলা প্রতিষ্ঠার দিন। কচি কাঁচার মেলা প্রতিষ্ঠার দিন ছিল 58। এখানে দেখেন একটু কনফিউশন। আমি লিখলাম কচি কাঁচার মেলা হলো 56, শিল্প বিতান হচ্ছে 58। এখানে লেখছে কচি কাঁচার মেলার প্রতিষ্ঠার দিন হচ্ছে কত? আপনার 58। আমার মনে হয় কি জানেন, কচি কাঁচার যে মেলার যে 58 সালটা বলা আছে, এখানে মনে একটু মিস্টেক আছে। কারণ এখানে কচি কাঁচার মেলাটা প্রতিষ্ঠা পায় হচ্ছে আপনার 56 সালে। 58 সালে তারা একটা এক্সিবিশন করে। এক্সিবিশনের মধ্য দিয়ে শিল্প বিতানটাকে কি করে? শিল্প বিতানটা আত্মপ্রকাশ করে, ঠিক আছে? শিল্প বিতানটা আত্মপ্রকাশ করে। তো আত্মপ্রকাশ করার মধ্য দিয়ে আসলে শিল্প বিতান হয়, কচি কাঁচার মেলা না। কচি কাঁচার মেলাটা 56 হবে। তো যদি বা বইয়ে দেওয়া আছে, এই জন্য আমি আসলে বিতর্কে যাচ্ছি না। বোর্ড বই তো, এটা হচ্ছে মনে করেন সংবিধান। এই সংবিধান ভুল থাকুক যাই থাকুক এটাই ঠিক। আশা করি আপনারা সেটাই মাথায় রাখবেন। আচ্ছা, দৈনিক ইত্তেফাক অফিসের নিচতলায় 2টি কামরায় ছিল কচি কাঁচার মেলার অফিস ও লাইব্রেরি, কাকলি পাঠাগার। আচ্ছা, এই প্রদর্শনী উদ্বোধন করেন পটুয়া কামরুল হাসান। এর দরকার নাই, আপনি দিতে পারে চলে আসেন। সেটা হচ্ছে তাই বলা যায় 2টি ঘটনার মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শিশুদের চিত্রচর্চা চর্চা প্রাতিষ্ঠানিক সূচনা হয়। একটি 1956 সালের খেলাঘরে আয়োজিত শিশু চিত্রকলা প্রদর্শনী। তার মানে এই যে আপনার খেলাঘর 1956 সালে একটা চিত্র প্রদর্শনী কি করে? আয়োজন করে, হ্যাঁ। এবং অন্যটি হচ্ছে 58 সালে শিল্প বিতানের কার্যক্রম শুরুর মধ্যে। দেখছেন বিষয়টা কেমন হয়ে গেল না? 58 সালে শিল্প বিতানের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে, তাহলে 58 সালে কচি কাঁচা মেলা কি করে হয়? এখানে একটু ভুল আছে। আর 52 সালে প্রতিষ্ঠা পাইলেও এই খেলাঘরটা এসে আপনার প্রদর্শনী করে 1956 সালে। এটা ঠিক আছে। 1956 সালে কি করে? প্রদর্শনী করে। কার জন্য করে? শিশুদের জন্য করে প্রদর্শনী। কথা বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। আমরা পার্ট 4-এ যাব। পার্ট 4, শাহবাগে অবস্থিত গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটে ছবি আঁকা শুরু হওয়ার প্রায়, আমি কি লিখছিলাম ওখানে?
ওই যে বাংলাদেশে যে প্রথম চারুকলা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় সেটা কি লিখছিলাম আমি? ওটা গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট লিখছিলাম, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস লিখছিলাম, এরকম লিখছিলাম। যাই হোক, যেটা লিখছি শুরু হওয়ার প্রায় বছর 10 পরে 1960 সালের দিকে বড়দের পাশাপাশি ছোটদের জন্য সেখানে ছবি আঁকার ব্যবস্থা করলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার মানে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, সেখানে বড়দের পাশাপাশি ছোটদের ছবি আঁকার, সেখানে মানে ছোটদের ছবি আঁকার কথা সেখানে মানে চিন্তা করে তিনি সেখানে ব্যবস্থা করলেন কচিকাচার মেলার শিল্প বিতানের আদলে। তার মানে কি কচিকাচার মেলা যে শিল্প বিতান আছে তার আদলে তিনি সেটা করলেন। ন্যাশনাল লিখছিলাম, ন্যাশনাল বাদ, ওখানে গভর্নমেন্ট হবে, হ্যাঁ গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস হবে, ওখানে ন্যাশনালটা বাদ যাবে, ন্যাশনালটা বাদ যাবে প্লিজ। ওটা আমার একটু মানে সাবকনসিয়াস মাইন্ড ওটা হয়ে গেছে, হ্যাঁ ওটা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট বা গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যে কোনো ভাবে দিলেই হবে, সমস্যা নাই। গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট বা গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট, এটা যে কোনো ভাবে দিলেই হবে। ওটা একটু কারেকশন করে নেবেন স্যার আপনারা, ঠিক আছে? আপনারা একটু কারেকশন করে নেবেন প্লিজ, একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, তাহলে এই যে গভর্নমেন্ট ইনস্টিটিউট আর্টস যেটা বড়দের জন্য বা প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চালু হলো, সেখানে কি করলো শিশুদের জন্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন কে? জয়নুল আবেদিন। কিসের আদলে? ওই যে কচিকাচার মেলার যে শিল্প বিতান, এই শিল্প বিতানের আদলে তিনি তৈরি করলেন। আচ্ছা, তৎকালীন শিশু কল্যাণ পরিষদ এই ছবি আঁকার স্কুলটি পরিচালনা করতে, তাহলে তৎকালীন প্রতিষ্ঠার সময় এই যে জয়নুল আবেদিন যে শিশু শিল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন, সেটা দেখভাল করতেন কে? শিশু কল্যাণ পরিষদ। ছোটদের ছবি আঁকা উৎসাহ দেওয়া ও শেখার বিষয়ে দেখভাল করতেন শিল্পী শফিকুল আমিন ও শিল্পী আব্দুল রাজ্জাক ও আব্দুল বাসের। জয়নুল আবেদিন ছিলেন উপদেষ্টা। জয়নুল আবেদিন কি ছিলেন? উপদেষ্টা। স্কুলের নাম ছিল শামসুন্নাহার শিশু কলা ভবন। তাহলে জয়নুল আবেদিন শিশুদের জন্য যে শিল্পকলা প্রতিষ্ঠানটা তৈরি করলেন, জয়নুল আবেদিন যে শিশুদের যে শিল্পকলা প্রতিষ্ঠান তৈরি করলেন তার নাম কি ছিল? শামসুন্নাহার। শামসুন্নাহার শিশু কলা ভবন, শিশু কলা ভবন, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে এটা হচ্ছে বর্তমানে যেহেতু এই যে আপনার গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট বর্তমানে যেহেতু চারুকলা অনুষদের অন্তর্ভুক্ত একটা অনুষদ, এটা চারুকলা বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা চারুকলা অনুষদ যেহেতু এখন একটা, তো বর্তমানে এবং ওই সময় এটা করা, তো এই জিনিসটা এখন বর্তমানে নাম দেওয়া হয়েছে জয়নুল শিশু কলা ভবন। এটার নাম দেওয়া হয়েছে এখন, এই নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে জয়নুল শিশু কলা ভবন। এটা কোথায়? এটা ঢাবিতে, ঢাবির চারুকলা, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির চারুকলা এখন এটা আছে, ঢাকা ইউনিভার্সিটির চারুকলার শিক্ষকরা এটা কি দেখাশোনা করে। আমরা পার্ট 4 এ যাব, পার্ট 4 পার্ট 5 এ যাব আমরা, হ্যাঁ? দেখেন এখানে 2 নম্বর লাইনে দ্বিতীয় শেষের দিকে বলা আছে সেই সময় কেন্দ্রীয় কচিকাচার মেলার পরিচালক ছিলেন কে? রুকনুজ্জামান খান। রুকনুজ্জামান খানকে বলা হয় দাদা ভাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন রুকনুজ্জামান এবং আপনার হাশেম খান এই দুইজনের প্রতিষ্ঠা, এই দুইজনের অক্লান্ত পরিশ্রমে মূলত বাংলাদেশের শিশু চিত্রকলা বিষয়টি সংস্কৃতি চর্চার একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা পায়। এখানে হাশেম খান আর হলো আপনার যে শিশুর কচিকাচার মেলা যে প্রতিষ্ঠাতা রুকনুজ্জামান, এটাকে মনে রাখবো, রুকনুজ্জামানকে দাদা ভাই বলা হয়, ঠিক আছে? মূলত এই হাশেম খান আর রুকনুজ্জামানের যে মানে যৌথ প্রচেষ্টায় মূলত বাংলাদেশে এই শিশু চিত্রকলা বিষয়টি সাংস্কৃতিক চর্চার একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা পায়। কথা বোঝা গেছে? আচ্ছা, আমরা নৈমিত্তিকগুলো একটু কারেকশন করে দিই। বাংলাদেশের বাংলাদেশের শিল্পকলা চর্চার প্রতীকৃত শিল্পী হিসাবে কার অবদান বেশি ছিল? এখানে রকম শহীদুল্লাহ, শিবুল জয়নুল আবেদিন, শহীদুল্লাহ কায়সার, সুচিত্রা। এখানে বোঝা যাচ্ছে, কারণ এখানে সবগুলো শিল্পীর নাম দিলে কনফিউশন থাকতো, এখানে শিল্পী শুধু একজনের নাম দেওয়া হয়েছে।
শিল্পবিতান কিসের স্কুল ছিল? শিল্পবিতান ছবি আঁকার স্কুল ছিল। কচিকাঁচার মেলা সংগঠন কাদের জন্য কাজ করত? কাদের জন্য? শিশু কিশোরদের জন্য কাজ করত। কেন্দ্রীয় কচিকাঁচা মেলা প্রতিষ্ঠাতা কে ছিল? ওই যে রকুনুজ্জামান দাদাভাই ছিল। ঠিক আছে, আমরা আজকে আর পড়াবো? কতক্ষণ হয়েছে দেখি, কতক্ষণ হলো? 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। আজকে আর পারবো না। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আরেকটা চ্যাপ্টার শেষ করানো, কিন্তু আজকে আর পারবো না, আমি প্রচন্ড টায়ার্ড। আমি কিছু আগে পড়ে যেতে লাগছিলাম আবার, বুঝছেন। আজকে অবশ্য দুপুরেও নামাজ পড়ে নামার সময়, সেই যে নামার সময় পড়ে যেতে লাগছিলাম, পরে যাক আল্লাহর রহমতে বেঁচে গেছি, পড়িনি শেষ পর্যন্ত, রেডিংটা ধরে ফেলছি। আসলে আজকে ক্লাসটা আমি কোনোভাবে নিতাম না, কিন্তু যেটা আপনাদের কথা দিয়েছিলাম যে ক্লাস নিব, তাই মনে করেন যে যেটা একবার এমনি একটা ক্লাস মিস দিছে, আবার মিস দিব, এই জন্যই আর কি মিসটা দিলাম না, না দিয়ে ক্লাসটা নিলাম। আপনারা 2 চ্যাপ্টার পড়েন, আগামী দিন যদি ভালো লাগে পুরো বইটা শেষ করে দেবো একদিনে, ঠিক আছে? হ্যাঁ, তো কিছু মনে নেন না। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয় আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই 2 চ্যাপ্টারটা একটু ডিটেলসে পড়েন আপনারা। আগামী দিন আরো ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। আগামী দিনের ক্লাসগুলো আরো বেশি, এখানে আগামী দিনের ক্লাসে আরো অনেক তথ্য আছে, বুঝছেন, যে তথ্যগুলো আপনারা বইয়ে পাবেন না, যেগুলো আমাকে আলাদা করে পড়াতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আর যেখান থেকে প্রশ্ন আসবে এটা নিশ্চিত থাকেন, ওখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এই যে বাংলাদেশের কারুশিল্পের পরিচয়, কারুশিল্পের মধ্যে অন্তর্গত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, পরবর্তী বিষয়গুলো সবই সুন্দর, আশা করছি যে আরো ভালো লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।